আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি ইউজের প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মহসিন আবির। সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম। শীতকালীন তুষার ঝড়ে দেশের দক্ষিণ পূর্বের জনজীবন বিপর্যস্ত, নিউ ইয়র্কের কয়েকটি কাউন্টিতে আবহাওয়া সতর্কতা জারি। টেক্সাসের সিনাগগের জিম্মি দশা থেকে মুক্ত 4 ব্যক্তি, জিম্মিকারী ফয়সাল আকরাম নিহত। ভার্জিনিয়ার গভর্নর হিসেবে শপথ নিলেন গ্লেন ইয়নকিন, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। রাশিয়ার সঙ্গে নতুন স্নায়ুযুদ্ধে আমেরিকা, বললেন ম্যাককল। আমেরিকার দোরগোড়ায় সেনা মোতায়েনের হুমকি রাশিয়ার। সবসময় ভারতের সহানুভূতি পেয়েছে বাংলাদেশ, আন্তর্জাতিক আইনই হয়েছে মহিষপানের সমাধান। এছাড়াও আজকে ভিন্ন ধরনের খবরে থাকছে, ঢাকার শাহবাগে বসে নানান ফুলের দোকানের পসরা, বিশেষ উৎসবে ক্রেতাদের আগ্রহ থাকে শাহবাগের দোকানকে ঘিরে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আর শুরুতেই থাকছে দেশের খবর। শীতকালীন তুষার ঝড়ে রোববার দক্ষিণ পূর্বের জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাড় কাঁপানো শীত, বৃষ্টি এবং তুষারে শহরের যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। স্থানীয়রা বলছেন, সচরাচর আবহাওয়ার এই ধরনের বিরূপ মেজাজে তাদেরকে পড়তে হয় না। ইতোমধ্যেই শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে পূর্বাঞ্চলের 1400 মাইল অর্থাৎ মিসিসিপি থেকে মেইন পর্যন্ত। এই অঞ্চলে প্রায় 80 মিলিয়ন মানুষের বসবাস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তুষার ঝড় বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাউথ ও নর্থ ক্যারোলাইনার অভ্যন্তরে এটির প্রভাব থাকবে। ঝড়ে বরফ জমতে পারে 3 থেকে সর্বোচ্চ 4 ইঞ্চি। এছাড়া এই দুর্যোগে বিদ্যুৎ সংযোগেও ব্যাঘাত ঘটতে পারে। নিউ ইয়র্কের পুরো স্টেট জুড়ে বেশ কয়েকটি ওয়েদার অ্যালার্ট জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এগুলোর মাঝে সোমবার সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি ব্রঞ্জ, নাসো, কুইন্স, নর্থ ওয়েস্ট সাফক কাউন্টিতে উপকূলীয় বন্যার সতর্কতা দেয়া আছে। পাশাপাশি এই এলাকাগুলোতে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে রোববার বিকেল 5টা থেকে পরদিন সোমবার বিকেল 5টা পর্যন্ত শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর দেশের পশ্চিম উপকূল, আলাস্কা, হাওয়াই স্টেটের উপকূল প্লাবিত হতে পারে। এই আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস ডিপার্টমেন্ট। এছাড়া তীব্র স্রোত ও উঁচু ঢেউয়ের আশঙ্কায় নাগরিকদের উপকূল থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গাতে শনিবার ওই অগ্ন্যুৎপাতের পর সুনামির ঢেউ আছড়ে পড়েছে। রাজধানীর নুকুয়ালোফাতে ছাই ঝরতে দেখা গেছে। দেশটির নাগরিকদের উঁচু স্থানে যাওয়ার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। হুঙ্গাটোঙ্গা, হুঙ্গা হাইপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কম্পন পুরো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনুভূত হয়েছে। অগ্ন্যুৎপাত অঞ্চল থেকে টোঙ্গার রাজধানীর দূরত্ব মাত্র 65 কিলোমিটার। অগ্ন্যুৎপাতের গ্যাস, ধোঁয়া ও ছাই আকাশে 20 কিলোমিটার পর্যন্ত উচ্চতা ছুঁয়েছে। 8 মিনিটের এই অগ্ন্যুৎপাত এত বড় ছিল যে ফিজিতেও বিকট শব্দ শোনা গেছে, যা 800 কিলোমিটার দূরে অবস্থিত। এমনকি 2300 কিলোমিটার দূরে নিউজিল্যান্ডেও ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এবারে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। 10 ঘন্টার অচলাবস্থার পর টেক্সাসের সিনাগগে জিম্মিকারী 44 বছর বয়সী মালিক ফয়সাল আকরামের হাত থেকে মুক্তি পেয়েছেন 4 ব্যক্তি। এফবিআইয়ের অভিযানে নিহত হয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত ওই জিম্মিকারীও। নিহত মালিক ফয়সাল আকরাম সিনাগগে কয়েকজনকে জিম্মি রেখে এক পাকিস্তানি নিউরোসায়েন্টিস্টের মুক্তি দাবি করেছিলেন, যে কিনা আফগানিস্তানে আমেরিকার সেনা অফিসারদের হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত। এফবিআইয়ের সোয়াট টিম অভিযান চালিয়ে এই 4 জনকে নিরাপদে বের করে আনেন। দায়িত্বরত এফবিআই স্পেশাল এজেন্ট ইনচার্জ ম্যাট ডিসেনার জানিয়েছেন, জিম্মিকারী এমন একটি বিষয় দাবি করছিল যার সঙ্গে ইহুদি সম্প্রদায়ের কোনো সম্পৃক্ততা নেই। এই জিম্মি ঘটনায় অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সে বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে বলেও জানিয়েছেন ডিসেনারও।
এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির অন্যতম শীর্ষ রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ মাইকেল ম্যাককল বলেছেন, রাশিয়ার সঙ্গে নতুন স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা। টেক্সাসের এই রিপ্রেজেন্টেটিভের মতে, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আক্রমণকে ঘিরে রাশিয়া এবং আমেরিকার সম্পর্ক এখন চরম উত্তেজনাপূর্ণ হয়েছে। তিনি জানিয়েছেন, পুতিন এক্ষেত্রে দুর্বলতা খুঁজে পেয়েছেন বলে ভাবছেন। কখনো যদি তিনি ইউক্রেন আক্রমণ করতে চান, তাহলে এখনই তার উৎকৃষ্ট সময়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, যদি পুতিন ইউক্রেনে হামলা করে বসেন, তাহলে আমেরিকা কি প্রতিরোধ করবে? ন্যাটো ও আমেরিকা তাকে থামাতে চাইলে তিনি এ বিষয়ে দ্বিতীয়বার ভাববেন। তবে পুতিন নিশ্চিতভাবে সোভিয়েত সাম্রাজ্যের গৌরব পুনরুদ্ধার করতে চাইছেন বলে মনে করেন মাইকেল ম্যাককল। ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়াকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সুলিভান। আমেরিকা এবং পশ্চিমা মিত্ররা একযোগে রাশিয়াকে এই শাস্তি দিবে বলেও জানিয়েছেন তিনি। রোববার সিবিএস নিউজের জনপ্রিয় টক শো ফেস দ্য নেশনে অংশ নিয়ে এই হুঁশিয়ারি কথা জানিয়েছেন সুলিভান। হোয়াইট হাউসের এই নিরাপত্তা উপদেষ্টা বলেন, ইউক্রেন আক্রান্ত হলে তার আমেরিকা এবং তার মিত্ররা চুপ করে বসে থাকবে না। এজন্য রাশিয়াকে অর্থনৈতিকভাবে চড়া মাশুল দিতে হবে। ইউক্রেন সীমান্তে রাশিয়া যেভাবে সেনা সমাবেশ করেছে, তাতে বাইডেন প্রশাসন খুবই উদ্বিগ্ন বলেও জানিয়েছেন তিনি। ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার সঙ্গে আমেরিকার কয়েক দফা আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। এবার আমেরিকার দোরগোড়ায় সেনা মোতায়েনের হুমকি দিল রাশিয়া। টাইমস অব ইসরায়েল রিপোর্ট করেছে, ইউক্রেন সংকট ও ন্যাটোর সামরিক প্রভাব বিস্তারের পরিপ্রেক্ষিতে এক শীর্ষ রুশ কূটনৈতিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার ও তার পশ্চিমা মিত্ররা যদি রাশিয়ার দোরগোড়ায় সামরিক তৎপরতা বন্ধ না করে, তাহলে তারাও ল্যাটিন আমেরিকার কিউবা ও ভেনেজুয়েলায় সেনা মোতায়েন করবে। তবে মস্কোর এই সেনা মোতায়েনের হুমকিকে ফাঁকা আওয়াজ বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। ইউক্রেন ও রাশিয়া সীমান্তে এই মুহূর্তে গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে মস্কো। কিয়েভ ও পশ্চিমা দেশগুলোর দাবি, আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই আগ্রাসন চালাতে পারে রুশ সেনারা। সেই সম্ভাবনা সামনে রেখে ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়িয়ে দিয়েছে পশ্চিমা ব্লক। তবে শুরু থেকেই এই অভিযোগ নাকচ করে আসছে মস্কো। ভার্জিনিয়া স্টেটের গভর্নর হিসেবে শপথ নিলেন রিপাবলিকান দলীয় গ্লেন ইয়নকিন। শনিবার রিচমন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে রাখা বক্তব্যে তিনি সরকারের উপর আস্থা পুনরুদ্ধার এবং জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্যে ইয়নকিন দ্বিদলীয়তা এবং আশার বাণী শুনিয়ে ভার্জিনিয়াবাসীদের জন্য উন্নত জীবন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এদিন ইয়নকিন ছাড়াও পৃথক আরেকটি অনুষ্ঠানে শপথ নেন স্টেটের অ্যাটর্নি জেনারেল জেসন মিয়ারেস এবং লেফটেন্যান্ট গভর্নর উইনসাম আর্লে সিয়ার্স। গত নভেম্বরে নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী টেরি ম্যাকালফিকে হারিয়ে গভর্নর নির্বাচিত হন রিপাবলিকান দলীয় গ্লেন ইয়নকিন। 2009 সালের পর এই স্টেটে প্রথম রিপাবলিকান হিসেবে জয় পান তিনি। হাউসের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের হুইপ জেমস ক্লাইবার্ন জানিয়েছেন, ভোটাধিকার আইনের দুটি প্রধান অনুষঙ্গকে তিনি এখনও মৃত বলে ভাবছেন না। এ নিয়ে আশা ছাড়তে ক্লাইবার্ন এখনও প্রস্তুত নন। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ক্লাইবার্ন আরও জানিয়েছেন, রিপাবলিকানরা ভবিষ্যতে ভোটাধিকারকে আরও কঠিন করে তুলতে পারে। আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখতে সহজ ও সুষ্ঠুভাবে সবার ভোটাধিকারের ওপর গুরুত্বারোপ করেন ক্লাইবার্ন। তিনি আরও জানিয়েছেন, জনগণের ভোট নিরাপদ না করতে পারলে আগামী দিনে আমেরিকাকেও নিরাপত্তা দেয়া যাবে না। ভোটাধিকার আইন নিয়ে সিনেটে কঠিন পরীক্ষার মুখোমুখি প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন, কারণ দলের 2 সিনেট সদস্যই এই আইন সংশোধনের বিরোধী। বৃহত্তর বেসরকারি ব্যবসা খাতের জন্য বাইডেন প্রশাসনের আরোপিত ভ্যাকসিন ম্যান্ডেটে নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তকে জনস্বাস্থ্যের জন্য বিপত্তি হিসেবে উল্লেখ করেছেন দেশের সার্জন জেনারেল ভিভেক মূর্তি। তার মতে, কর্মক্ষেত্রের এই ম্যান্ডেট বাতিল করা হতাশাজনক এবং পিছু হটার মতো সিদ্ধান্ত, যা স্বাস্থ্য খাতের জন্য বিপত্তি হিসেবে দেখা দিতে পারে। কারণ এই ব্যবস্থা শুধু
কমিউনিটিকে সুরক্ষা দিত না, পাশাপাশি কর্মক্ষেত্র এবং ক্রেতাদেরও নিরাপদ রাখত। বিবেক মূর্তি আরও জানিয়েছেন, সব মিলিয়ে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। স্বেচ্ছায় যেন প্রতিষ্ঠানগুলো যথাযথ কোভিড-19 স্বাস্থ্য সতর্কতা মেনে চলে, সে বিষয়ে তাদের উৎসাহিত করা হচ্ছে। মূর্তি আশঙ্কা প্রকাশ করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর অনেক প্রতিষ্ঠান ঠিক পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন নাও করতে পারে, যা হবে দুঃখজনক। ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রকোপে নার্সিং হোমগুলোতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। তাই এইসব সেবাকেন্দ্রে পরিবারের সদস্যদের পরিদর্শনে দেয়া হয়েছে বিধিনিষেধ। এছাড়া বাড়ানো হচ্ছে টিকা গ্রহণকারী স্টাফ সদস্যের সংখ্যাও। মহামারীর শুরুতে এইসব নার্সিংহোমে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছিল। ওমিক্রনের প্রভাবে আবারও সেই আশঙ্কা দেখা দিয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে নার্সিংহোমে প্রায় ৩২,০০০ করোনা আক্রান্ত শনাক্ত করা হয় এবং মারা যান প্রায় ৬৪৫ জন। কারণ করোনায় বয়স্কদের স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে সবচাইতে বেশি। যদিও সিডিসি জানিয়েছে, দ্রুত পদক্ষেপ নেয়ার ফলে নার্সিংহোমের ৮৭% বসবাসকারী এখন পুরোপুরি টিকাপ্রাপ্ত। বিশ্ববিদ্যালয়ের জন্য অনলাইন ডিগ্রি প্রোগ্রাম প্রস্তুত করে থাকে এমন কিছু কোম্পানির কর্মকাণ্ডকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট দলীয় ৩ জন সিনেটর। তারা হলেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন, শেরুড ব্রাউন এবং টিম স্মিথ। তার ইতোমধ্যেই 2U, অ্যাকাডেমিয়া পার্টনারশিপ এবং পিয়ারসন সহ বেশ কিছু প্ল্যাটফর্মে তাদের বিজনেস প্র্যাকটিস বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি পাঠিয়েছেন। এই ৩ সিনেটরের অভিযোগ এবং উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে নিয়োগ সংক্রান্ত অনিয়ম, টিউশন শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট এবং এর কারণে শিক্ষার্থী ঋণের বোঝা বেড়ে যাওয়ার মতো বিষয়। তাদের মতে, শিক্ষার্থীদের আর্থিক সহায়তার প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার এলেও সেগুলোর ব্যয়ের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে এই কোম্পানিগুলো। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ চাহিদা, ক্রমাগত বাড়তে থাকা পরিবহন খরচ এবং মহামারীর কারণে দেখা দেয়া শ্রমিক সংকটে দেশজুড়ে সুপার শপগুলোর পণ্য সরবরাহে টান পড়েছে। বড় বড় সুপারমার্কেটে প্রক্রিয়াজাত খাবার এবং তাজা খাবার রাখার তাকগুলো খালি পড়ে থাকতে দেখা যাচ্ছে। ওয়েস্ট কোস্টে লেটুস এবং বেরির মতো পচনশীল খাদ্যপণ্য উৎপাদনকারীদের খুচরা বাজারে তাদের পণ্য সরবরাহের জন্য বর্তমানে করোনা ভাইরাস মহামারীর আগের সময়ের তুলনায় ৩ গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। ওইহি প্রডিউসের সিইও শাই মায়ার্স বলেন, পরিবহন খরচ না কমা পর্যন্ত তারা তাদের উৎপাদিত পণ্য খুচরা বাজারে পাঠাতে পারবে না। আগামী ৩ থেকে ৪ সপ্তাহ সুপারমার্কেটে খাদ্য সংকট আরও বেড়ে যাবে বলে ধারণা প্রকাশ করেন গ্রোসারি কোম্পানি অ্যালবার্টনসের সিইও বিবেক শঙ্করন। ব্রঙ্কসের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ শিশুসহ ১৭ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর পর তাদের স্মরণে গণ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। ঘটনার ১ সপ্তাহ পর রোববার পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়ার কমিউনিটির কিছু মানুষ দুর্ঘটনার স্থলে এসে নিহতদের জন্য প্রার্থনা করেন। ওই ঘটনায় নিহতদের বেশিরভাগ গাম্বিয়া থেকে আসা অভিবাসী মানুষ ছিলেন। অগ্নিকাণ্ডের পর ব্যবস্থা গ্রহণে দেরি হওয়া এবং ভবনের কারিগরি ত্রুটির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের স্বজনেরা। ২০১৪ সালে আন্তর্জাতিক আদালতের রায়ে ভারত বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারিত হলেও মহিষোপানের দাবিকে ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান এবং বেইজলাইন নিয়ে আপত্তি নতুন এক বিরোধ সামনে এনেছে। মহিষোপানের দাবিকে ঘিরে এবছর জাতিসংঘে পাল্টাপাল্টি চিঠি দেওয়ার মাধ্যমে কার্যত দু দেশের মধ্যে একটা বিরোধপূর্ণ অবস্থান স্পষ্ট হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন নিউ ইয়র্কে আইবিটিভি ইউএসএকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের প্রতি ভারতের সহানুভূতির কারণেই আন্তর্জাতিক আইনের মাধ্যমেই সমাধান করতে চেয়েছে দুই দেশ। বার্তা প্রধান নূপুর চৌধুরীর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব।
বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে বিরোধ মীমাংসায় আন্তর্জাতিক সালিশ আদালতের এক রায়ে 2014 সালে বাংলাদেশ নতুন প্রায় 19,500 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা পেয়েছিল। তবে মহীসোপানের দাবিকে ঘিরে বাংলাদেশ ভারতের পাল্টাপাল্টি অবস্থান এবং বেজলাইন নিয়ে আপত্তি বাংলাদেশ আর ভারতের বিরোধপূর্ণ অবস্থানই এখন স্পষ্ট করছে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন আইবিটিভি ইউএসএকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বললেন, বাংলাদেশ তার হিস্সাগুলো আলোচনার মাধ্যমে আদায় করে নিতে পারছে। ভারতের অনেক লাভ হয়েছে, বাংলাদেশের সাথে সুসম্পর্ক হয়। ভারত তার ইস্টার্ন বর্ডারের দিকে তাদের সামরিক খরচ অনেক কমিয়ে দিতে পারছে, উভয় দেশের লাভ। আর দ্বিতীয়ত, সারা পৃথিবীর এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটা দৃষ্টান্তমূলক সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দীর্ঘমেয়াদী সমস্যাগুলো আলোচনার মাধ্যমে আস্তে আস্তে সমাধান করা হচ্ছে। এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও আমরা দাবিগুলো কেন আদায় করতে পারি না? আমাদের দাবিগুলো আদায় হচ্ছে, একটার পর একটা আদায় হচ্ছে। এটা আপনার কিসের রাষ্ট্র এমন না যে এটা ইলেকট্রিকের বাতি, সুইচ বললে অন হবে আর অফ করলে বন্ধ হয়ে যাবে। বিভিন্ন রকম সমস্যা, জনগণের সমস্যা, সেইগুলো অনেকগুলো দীর্ঘমেয়াদী সমস্যা, সেগুলো আস্তে আস্তে হচ্ছে। বাংলাদেশ জাতিসংঘে মহীসোপানের দাবিটি প্রথম তুলে ধরে 2011 সালে, কিন্তু মিয়ানমার ও ভারতের সঙ্গে সীমানা বিরোধ নিষ্পত্তির পর মহীসোপানের ওই দাবি সংশোধন করে 2020 সালে নতুন করে আবেদন কমিশনে জমা দেয় বাংলাদেশ। বাংলাদেশ সংশোধিত মহীসোপানের দাবি উপস্থাপনের 6 মাসের মধ্যেই 2021 সালের 16 এপ্রিল ভারত জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি দিয়ে দাবির ব্যাপারে আপত্তি তুলে ধরে। বাংলাদেশও জাতিসংঘে পাল্টা চিঠি লিখে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তবে আলোচনার মাধ্যমে সমাধানের পথই যদি খোঁজা হয়, তাহলে সম্প্রতি মহীসোপান নিয়ে জাতিসংঘ পর্যন্ত বাংলাদেশ ভারতকে আসতে হলো কেন? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বললেন, এটা একটা ভালো দিক যে আমরা আইনের মাধ্যমে সমস্যা সমাধান, ভারত রাজি হয়েছে যে তারা আইনের মাধ্যমে এইটাই যত বড় একটা অ্যাচিভমেন্ট। যদি ভারত রাজি না হতো, আপনি কি করতেন? আপনি ভারত দখল করতে পারতেন? ভারতের যে এই যে আমাদের প্রতি সিম্প্যাথেটিক আচরণ, সেটা আপনাকে বুঝতে হবে, হ্যাঁ, যে আপনি আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। থাকা। নূপুর চৌধুরী, আইবিটিভি, ইউএসএ। সংবাদের এই পর্যায়ে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আর বিরতির পর আরো থাকছে। ট্রাম্পকে হুমকি দেয়ায় ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার। শেষ হলো আলোচিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, হ্যাট্রিক জয় পেলেন সেলিনা হায়াত আইভী। বাংলা মোট ব্যবহারকারীর সংখ্যা হিসেবে বিশ্বে চতুর্থ। সারা বিশ্বে ২৬ কোটিরও বেশি মানুষ দৈনন্দিন জীবনে বাংলায় কথা বলে। শুধু কি তাই, বাঙালিদের কাছে বাংলা উপন্যাস, নাটক, চলচ্চিত্র, গল্প, সরাসরি প্রশ্নোত্তরের তথ্যনির্ভর অনুষ্ঠান, আইন, অভিবাসন, ট্যাক্স, আলোচনা অনুষ্ঠান, টক শো, তথ্যচিত্র, এমনকি বাংলায় ভাষান্তরিত অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, বাংলায় উপস্থাপিত খবর সমান জনপ্রিয়। আর তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিদের জন্য ইন্টারন্যাশনাল বাংলা টেলিভিশন আইবিটিভি নিয়ে এসেছে এমন এক বৈচিত্র্যময় পর্দা, যেখানে দর্শক দেখতে পাবেন খবরের নানা দিক, বিশ্লেষণ, অনুসন্ধান, জানতে পারবেন বিশ্ব রাজনীতির এপিটোপিট, সর্বশেষ ব্যবসা বাণিজ্যের টুকিটাকি, খেলার খুঁটিনাটি, সংস্কৃতির এদেশ থেকে ওদেশ, আর জনপ্রিয় সব নির্মাতা, অভিনেতা, অভিনেত্রীদের সরব উপস্থিতি। শিশু থেকে তরুণ, বৃদ্ধ, সব বয়সের, সব ধর্মের, সব বর্ণের মানুষের আইবিটিভি ইউএসএ। যা কিছু চাই সব একই পর্দায়। আবারও স্বাগত আইবিটিভি ইউএসএ সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ।
ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যুক্ত একটি অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে টুইটার কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে। ওই অ্যাকাউন্টটিতে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওতে ইরানের একজন উচ্চ পর্যায়ের জেনারেলকে হত্যার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের আহ্বান জানানো হয়। খামেনি সাইট নামের ওই অ্যাকাউন্টটিতে এই সপ্তাহে একটি অ্যানিমেশন ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা যায় একটি চালকবিহীন বিমান ট্রাম্পকে হামলা করছে। ট্রাম্প 2 বছর আগে বাগদাদে একটি ড্রোন হামলার আদেশ দিয়েছিলেন। সেই হামলায় ইরানের এক সামরিক নেতা জেনারেল কাশেম সোলাইমানি নিহত হন। পৃথিবীর অনেক জায়গায় করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তার রোধে আরোপ করা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিভিন্ন দেশের মানুষ। ইটালি, জার্মানি এবং অস্ট্রেলিয়ার কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের জারি করা কড়াকড়ির বিরুদ্ধে সমাবেশ এবং মিছিল করেছে। তাদের দাবি, সরকার অবৈধভাবে মানুষের স্বাধীনতা হরণ করছে। এভাবে মানুষকে ঘরে আটকে রেখে মহামারী নিয়ন্ত্রণ করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। এই পর্যায়ে থাকছে বাংলাদেশের কিছু খবর। টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। 192 কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী তিনি 161,273 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন 92,171 ভোট। আইভী এবং তৈমুরের ভোটের ব্যবধান 69,102। রোববার রাতে বেসরকারি ফলের এই তথ্য নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান। এর আগে সকাল 8টায় ভোট গণনা শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে। বিস্তারিত জানাচ্ছেন তাসনিম তাজিন। 18 দিনের নির্বাচনী প্রচারণা টানটান উত্তেজনার পর প্রকাশ হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ফলাফল। তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ শহরে মেয়র পদে বিজয়ী হলেন সেলিনা হায়াৎ আইভী। গত রবিবার নারায়ণগঞ্জের 27টি ওয়ার্ডে 192টি ভোট কেন্দ্রে চলে ভোটের উৎসব। সকাল 8টা থেকে বিকাল 4টা নাগাদ চলে ভোট গ্রহণ। প্রথমবারের মতো সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। ভোট দিলাম যাতে রাস্তাঘাট উন্নয়ন হয়, গ্যাসের যাতে উন্নয়ন হয়, গ্যাসের যাতে থাকে, এর জন্য ভোট দেওয়া। হ্যাঁ, আজকে তো পরিবেশ খুব ভালোই। হ্যাঁ, কোনো উত্তেজনা না, কোনো কিছু নাই, সুষ্ঠুভাবে ভোট দিলাম। আমার আগেরবার থেকে এবার ভোটের পরিবেশটা বেশি ভালো লেগেছে, কারণ এখন আধুনিক সিস্টেমে ভোটটা করেছে, ওটা আমার কাছে অনেক ভালো লেগেছে। শহরের সরকারি আদর্শ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ সময় দলীয় প্রার্থী আইভীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোনো নির্বাচনেও নারায়ণগঞ্জে কিন্তু একটা ধাক্কাধাক্কি পর্যন্ত হয় নাই, কোনো মানুষের মাথাও ফাটে নাই। সো আই এম সরি ফর দ্যাট রিজন যে সাংবাদিকরা কোনো তথ্যপাত্য পান নাই। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে, নারায়ণগঞ্জ কিন্তু একটা শান্তির শহর, একটা সুন্দর শহর। এখানে দুই পাশে যেমন নদীর মতো স্রোত আছে, মানুষের মধ্যেও ভালোবাসার স্রোত আছে। ভোট গ্রহণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রকাশিত হয় ভোটের ফলাফল। মেয়র পদে 7 জন প্রার্থী থাকলেও মূল লড়াইয়ে ছিল আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রত্যাহত নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খান খন্দকার। তৈমুরকে 66,535 ভোটে হারিয়ে বিজয়ী হন সেলিনা হায়াৎ আইভী। নৌকার প্রার্থী আইভী পান 1,59,097 ভোট। অন্যদিকে হাতি মার্কায় তৈমুর পান 92,562 ভোট। আমরা এই পর্যন্ত আমাদের এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সমস্ত ভোট 192টা ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করলাম। নির্বাচনের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। পরপর 3বার বিজয়ী মেয়র আইভী উন্নয়নে নতুন কি যোগ করেন, তাই এখন সবার আগ্রহের বিষয়। দীর্ঘদিন নির্বাচনী আয়োজনের পর চূড়ান্ত ফলাফলেও সন্তুষ্ট নারায়ণগঞ্জবাসী। পরপর 3বার নির্বাচিত নগরপিতার হাত ধরে বাকি উন্নয়নের আশায় আমজনতা। তাসনিম তাজিন, IBTV USA, ঢাকা। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের সাবেক এবং বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশকে শাস্তি নয় বরং সতর্ক করেছে। রাষ্ট্রদূত আর্ল আর মিলারের সঙ্গে সাক্ষাৎকারের পর তাকে উদ্ধৃত করে বাংলাদেশের কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক এই কথা বলেন। দেশটির কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত মিলার রোববার কৃষিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
তাদের আলোচনায় দুই দেশের কৃষি, অর্থনীতি, বৈশ্বিক এবং আঞ্চলিক নানা ইস্যুর সঙ্গে র্যাবের বর্তমান এবং সাবেক 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টিও উঠে আসে। বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে মেগান ফ্রান্সিস উপস্থিত ছিলেন। এবারে থাকছে খেলার খবর। বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ যুবারা। অধিনায়কের আর্মব্যান্ডটাও ছিল বিশ্বজয়ী দলের সদস্য রাকিবুল হাসানের হাতে। তবে শুরুটা মোটেও ভালো হলো না লাল সবুজের। ইংল্যান্ডের বিপক্ষে হেরে আসর শুরু করলো রাকিবুল আইচরা। প্রথমে ব্যাট করতে নেমে 100 রানের গণ্ডিও পেরোতে পারেনি বাংলাদেশ। মাত্র 97 রানে গুটিয়ে যাওয়ার পর আঁটো-সাঁটো বোলিংয়ে শুরুটা ভালো হলেও এত অল্প পুঁজিতে জয়টা আসেনি। শেষ পর্যন্ত 7 উইকেটের বড় হারি সঙ্গী। সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রোববার রাতের ফাইনালে 2-0 গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। লুকা মদ্রিচের দুর্দান্ত গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান করিম বেনজেমা। ইনজুরি এবং করোনা নিয়ে দুশ্চিন্তা থাকলেও সৌদি আরব জয় করেই স্পেনে ফিরতে মরিয়া ছিল রিয়াল শিবির। তাদের সেই স্বপ্ন সত্যি হয়েছে। স্প্যানিশ সুপার কাপের 38তম আসরের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো বিলবাওকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। গেলবার সেমিফাইনালে এই বিলবাওয়ের কাছে হেরেই বিদায় নিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার সেই আক্ষেপ শিরোপার আলোয় আলোকিত করেছে আনচেলত্তির শিষ্যরা। কোচ হিসেবে মেয়াদ শুরুর পর দলকে আরও একটি শিরোপা উপহার দিলেন তিনি। সংবাদ শেষ করব ভিন্ন ধরনের একটি খবর দিয়ে। ফুল ভালোবাসার প্রতীক, স্নিগ্ধতার অন্য নাম ফুল। পৃথিবী জুড়েই অনুভূতি প্রকাশের সবচেয়ে জনপ্রিয় উপকরণ এই ফুল। ঢাকার শাহবাগে পাওয়া যায় হরেক রকম বাহারি ফুলের দোকান। বিয়ে শাদী হোক কিংবা হোক প্রিয়জনের জন্য, সেখান থেকেই ফুল কেনেন সর্বস্তরের মানুষ। ঢাকা থেকে জানাচ্ছেন নাসরিন হুদা বিথি। ফুল ভালোবাসার বহিঃপ্রকাশ। ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া বিরল। বিয়ে, জন্মদিন, সভা, সেমিনার কিংবা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য ফুলের জুড়ি মেলা ভার। আর ঢাকা শহরে সেই ফুলের সন্ধান পেতে হলে যেতে হবে শাহবাগের পাইকারি ও খুচরা ফুলের বাজারে। নানান ধরনের ফুলের সমারোহ শাহবাগে ফুলের বাজারে। একসাথে এক জায়গায় হরেক রকমের ফুলের সন্ধান পাওয়া যায়। ফুল তো আসে আপনার যশোর থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে, সাভার, নবীনগর, বিভিন্ন নার্সারিতে এগুলো হয়। তারপরে আমাদের কাছে আসে, আমরা এগুলো আবার বাইরে পাঠাই, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বিভিন্ন জায়গায় পাঠাই। তারপরে আমরা এখানে আবার বিক্রি করি। বেশিরভাগই বিভিন্ন অনুষ্ঠানে, হয়তো একটা জন্মদিনে গিফট দিল, একটা অনুষ্ঠান সেমিনার হলো, একটা বিয়ের অনুষ্ঠানে সব ফুল ব্যবহার হয়। বেশিরভাগই বিয়েতে একটু ঘর সাজায়, তারপরে স্টেজ সাজায়, বাসর ঘর সাজায়, এরকমের ফাটি আমাদের কাছে বেশি। আমাদের দেশি ফুল আছে, রজনীগন্ধা, বিভিন্ন কালার, প্রায় 10টা, 15, 20টা আইটেমের কালার এখন শাহবাগে পাওয়া যায় ফুলগুলি, এবং 10-15টা আইটেমের কালার জারবারা পাওয়া যাচ্ছে। 8-10টা আইটেমের কালার গ্যালোডিয়াস পাওয়া যাচ্ছে। এগুলি বড় বড় প্রোগ্রামে ডেকোরেশন করার জন্য প্রয়োজন দরকার লাগে। এবং আমাদের শাহবাগে সুন্দর সুন্দর তোড়া পাওয়া যায়, যেটা গুলশানেও পাওয়া যায় না, আমাদের শাহবাগে পাওয়া যায়। তুলনামূলকভাবে অন্যান্য ফুলের দোকানের চেয়ে শাহবাগের ফুলের দোকানে অনেক সাশ্রয়ী মূল্যে ফুল পাওয়া যায়। শাহবাগে আসছি প্রিয়জনের জন্য ফুল কিনতে। এখানে খুব সস্তা রিজনেবল প্রাইস পাওয়া যায়, তার জন্য শাহবাগে আসা। এখন হচ্ছে ফুলের সিজন, শীতকাল, বিভিন্ন রকম ফুল এখানে পাওয়া যায় শাহবাগ। আর এখানে খুব কম দামেও ফুল পাওয়া যাচ্ছে, আপনারা সবাই আসবেন। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। আমরা কেরানীগঞ্জ থেকে আসছি, অনেক দূর থেকে ফুল নিতে আসছি। আমাদের একটা অকেশন ছিল, তো তার জন্য আসছি। বিয়ের জন্য গাড়িটা সাজাচ্ছি, তো তাজা ফুলের প্রোগ্রাম তো আসলে সব জায়গায় সুন্দর, সেই হিসেবে গাড়িটা আমরা সাজাচ্ছি ফুল দিয়ে। আশা করি সবারই সৌন্দর্য আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ করবে, সেই হিসেবে ফুল দিয়ে করছি বিয়ের অনুষ্ঠান। ফুলের ব্যবসার সাথে অনেক পরিবারের জীবন জীবিকা নির্ভর করে আছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ফুল চাষ হয়ে থাকে, যা বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করে থাকে। বিজয় মাস, দেশ স্বাধীন হয়েছে 16 ডিসেম্বরে, তো সেই হিসাবে ফুলটা একটু বেশি চলতেছে, ফুল বেশিও চলবে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ফুল সেক্টরটা, এখানে আমাদের খুচরা মার্কেট, পাইকারি মার্কেট সবাই মিলিত একটা জড়িত আছে। এখানে আমাদের পাইকারি খুচরা মিলে প্রায় আপনার
500 পরিবার আছে। 500 পরিবারের সাথে প্রায় আপনার 2,500-3 হাজার মানুষ এটার সাথে জড়িত আছে। জন্মদিন, বিয়ে কিংবা বিশেষ অনুষ্ঠান যা কিছুই বলেন না কেন, ফুল ছাড়া কোনো কিছুই পরিপূর্ণতা পায় না। আর তার জন্য শাহবাগের ফুলের মার্কেট জমজমাট হয়ে উঠেছে। নাসরিন হুদা বিথি, IVTV USA, ঢাকা। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে শিরোনাম আরও একবার। শীতকালীন তুষারঝড়ে দেশের দক্ষিণ পূর্বের জনজীবন বিপর্যস্ত, নিউ ইয়র্কের কয়েকটি কাউন্টিতে আবহাওয়া সতর্কতা জারি। টেক্সাসের সিনাগগের জিম্মি দশা থেকে মুক্ত 4 ব্যক্তি, জিম্মিকারী ফয়সাল আকরাম নিহত। ভার্জিনিয়ার গভর্নর হিসেবে শপথ নিলেন গ্লেন ইয়নকিন, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। রাশিয়ার সঙ্গে নতুন স্নায়ুযুদ্ধে আমেরিকা, বললেন ম্যাককল। আমেরিকার দোরগোড়ায় সেনা মোতায়েনের হুমকি রাশিয়ার। সবসময় ভারতের সহানুভূতি পেয়েছে বাংলাদেশ, আন্তর্জাতিক আইনই হয়েছে মহীসপানের সমাধান। ট্রাম্পকে হুমকি দেয়ায় ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার। শেষ হলো আলোচিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, হ্যাট্রিক জয় পেলেন সেলিনা হায়াত আইভী। ঢাকার শাহবাগে বসে নানান ফুলের দোকানের পসরা, বিশেষ উৎসবে ক্রেতাদের আগ্রহ থাকে শাহবাগের দোকানকে ঘিরে। এখনকার সংবাদ এই পর্যন্তই। আমাদের সংবাদ বিস্তারিত জানতে লগ ইন করুন আমাদের ফেসবুক পেজ এবং ভিজিট করতে পারেন IVTV US এর ইউটিউব চ্যানেলে।